কঠিন বিপদে পড়ে গেছে। অপরদিকে দুপুর পরেই সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল সুসংবাদ, কিন্তু পুরো ঈদের খুশি টাইপ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। গেল 5ই আগস্টের পরবর্তী এই 1-1.5 বছর আওয়ামী লীগের যেই খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে, আর সামনে খুব দ্রুত কাটবে। এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো, মামলা তুলে নেওয়া, যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে। বক্তব্যগুলো আগে কখনো শুনেছেন কিনা? সেটা হচ্ছে, নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। পরিচিত মনে হচ্ছে না এই কথাগুলো বহুবার আপনারা শুনেছেন। কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হলো, জয় বাংলা স্লোগান দেওয়া হলো। কনসার্টে শেখ হাসিনা নিয়ে স্লোগান দেওয়া হলো। তারপরে কনসার্টে ব্যাপক সাংঘর্ষিক অবস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগকে সুখবর দিয়েছে। অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন গিয়েছেন। কারণ সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা সেনাবাহিনীকে বিভিন্ন বিতর্কমূলক মন্তব্য করার কারণে। দর্শক, আমি বেশি কথা বলতে চাই না। আজকের এই ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন বর্তমান দেশের পরিস্থিতি কি। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন, ডিআইজি আহসান হাবিব পলাশ স্যার, তিনি যেই কথা বলছেন এই কথাটা শতভাগ কিন্তু সত্য, শতভাগ, এখানে কোনো ভুল নাই। তিনি যেটা বলছেন, বাংলাদেশের মানুষের ভেতরে যে জিনিসগুলো ঘুরে, আমরা যা ভাবি বা বলি, ঘুরাইয়া পেঁচাইয়া তিনি সরাসরি বলে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগের ভ্যালু কি? আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল সুসংবাদ, কিন্তু পুরো ঈদের খুশি টাইপ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। গেল 5ই আগস্টের পরবর্তী এই 1-1.5 বছর আওয়ামী লীগের যেই খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে, আর সামনে খুব দ্রুত কাটবে। এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো, মামলা তুলে নেওয়া, যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে, হাদিয়াটা দিয়েও পড়তে পারে। কারণ এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, প্রত্যেকেই আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার, যারা ক্ষমতায় যাওয়ার ভারসাম্যটাকে ব্যালেন্স করবে, তাদের পিছনে কিন্তু দৌড়াচ্ছে। আর এই কথাগুলো প্রকাশ্যে না থাকলেও অপ্রকাশ্যে কিন্তু ঘটতেছে। কারণ ওই দিন সার্জি যখন কোথায় গেলেন, ছাত্রদলের এক নেতা বললেন, ভাই আপনার পাশ থেকে আওয়ামী লীগের লোকগুলারে সরান। তার মানে সবাই কিন্তু একটা সেটেলমেন্টে চলতেছে। এখন আসুন আমাদের এই পুলিশ অফিসার কি কথা বলছেন। তিনি বলছেন যে বিগত সরকারের সমর্থকদের নিজেদের দলে ভেড়ানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তাদের আগের যে কর্ম সেইটাকে উপেক্ষা করে, বাদ দিয়ে আগের যে অপরাধ সেইটাকে ঢেকে নিজ নিজ দলে ভেড়ানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রতকর, পুলিশের জন্য। এখন ঘটনাটা আমি ব্যাখ্যা দিই। যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় কি, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে পুলিশ আটক করার পরে এমন হয়েছে যে একই থানায় আপনার জামাতের কোনো নেতা গেছেন তাকে ছোটাইতে, বিএনপির কোনো নেতা গেছেন ছোটাইতে, এমনকি দুইজনও গেছেন এমন হয়েছে তাকে ছোটাইতে। তবে ওই ব্যক্তিগুলো কারা? স্বাভাবিকভাবে যাদের এলাকাতে জনপ্রিয়তা আছে, যাদের মাধ্যমে ভোট কালেকশন হবে। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে নিরপরাধ একটা মানুষ সম্মানিত, তিনি একটা ভুয়া মামলায় ফাঁসে গেছেন। সেক্ষেত্রে আমি জামাতকে দেখছি যে 2-1টা ক্ষেত্রে তারা সহযোগিতা করছে, এটা একটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ান যারা আছেন তারা ভোটের ফয়দা হিসাব করে যে এই লোকটা যদি এই মামলাটা থেকে ছোটাই নেই, পুলিশ থেকে বের করে নিতে পারি, তাহলে হবে কি যে আগামীতে ভোটের মাঠে তার ব্যাকআপটা আমরা পাবো, এরকম কিন্তু হয়। আর এই কারণে পুলিশ অফিসার বলছেন যে তারা বিব্রতকর। তার বক্তব্য, পুলিশ গ্রেপ্তার করলে কোনো কোনো সময় তারা একসঙ্গে গিয়ে এর প্রতিবাদ করে, কোর্টে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিন সহ অন্যান্য কার্যক্রম করে থাকে, যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। আজকে আপনার চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী যারা আছেন কর্মকর্তা, তাদের দায়িত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে আপনার ডিআইজি সাহেব এই কথা বলছেন যে কোন দল ক্ষমতায় আসবে সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের প্রতি বাধা, এটা আমরা জানি। যাই হোক, তো তার বক্তব্য, নির্বাচন এখন অনেকের কাছে বিনিয়োগ এবং ব্যবসার মতো হয়ে গেছে। এত ফ্রুটিকা খাওয়া টাইপের সত্যি কথা কেমনে বলেন? আসলে একজন পুলিশ অফিসার এরকম সৎ হওয়া জরুরি। এরপর বলছেন, ক্ষমতায় গেলে সম্পদ বাড়ানোর সুযোগ থাকে, এই মানসিকতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়, বাধা। টাকা জমানোর প্রবণতার কারণে প্রার্থীরা অপকর্মে জড়িয়ে গেছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠিন করে তুলছে। আর এর ফলে এখানে অনেক কিছু তৈরি হচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তো এই যে আলোচনা, অথবা ধরেন উপদেষ্টাদের অনেকে যোগাযোগ করছেন, জুলাই যোদ্ধারা ক্ষমা চাচ্ছেন, সামহাও এখন যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, সামহাও আস্তে আস্তে যে আওয়ামী লীগের ইম্পর্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বাস্তব। জুলাই আগস্টের অপরাধ এগুলো ওই কয়েকজন নেতার মুখে আপনি যা শোনেন, বাস্তবে হচ্ছে লোকাল পর্যায়ে ওই পলিটিক্যালি যাদের সাথে একটু শত্রুতা ছিল, অথবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে বিএনপির যেসব নেতাদের দৌড়াইছে বা জামাতে যাদেরকে দৌড়াইছে, তারা হয়তো লোকালি পার্সোনালি অনেকেই প্রতিশোধটা নিচ্ছেন, কিন্তু এর বাইরে অন্য কিছু হচ্ছে না। ওই বক্তব্যের মধ্যে একদম ভাই চেতনা, যারা চেতনার কথা বলেন নিজেরাও বহুত জায়গায় চেতনা হারাই ফেলছেন, এটা কিন্তু প্রমাণিত বিভিন্ন সময়। তো এই সকল ইস্যু থেকে আওয়ামী লীগের জন্য যত নির্বাচন ঘনিয়ে আসবে তত ঈদের খুশি টাইপের হইতে থাকবে। মিষ্টি খাবে, মোয়া খাবে, রসমালাই খাবে, এরকম কিন্তু জামায়াত শুরু হচ্ছে। আর এটা আপনি চাইয়া চুইয়া এইসব ডায়লগ দিয়ে কোনো কিছু বন্ধ করতে পারবেন না। কারণ
রাজনীতি ভিন্ন জিনিস, ক্ষমতায় যাইতে হবে। এত বছর পরে সুযোগ আসছে, সবাই ক্ষমতায় যেতে চায়। আপনাদের সামনে একজন বিশিষ্ট মানুষের একটা বক্তব্য শোনাবো। তার এই বক্তব্যটা একটা পত্রিকার শিরোনাম হয়েছে। তার বক্তব্য সেটা আমি পরে বলছি, এবং কেন পরে বলছি সেটার ব্যাখ্যাও আমি দিচ্ছি। দেখেন তো এই বক্তব্যগুলো আগে কখনো শুনেছেন কিনা। সেটা হচ্ছে, নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। পরিচিত মনে হচ্ছে না এই কথাগুলো? এই কথাগুলো বহুবার আপনারা শুনেছেন 1 বছরের কিছু বেশি সময়ের আগে, মোট কথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যখন বিএনপি, জামাত সহ অন্য দল নির্বাচনে আসা নিয়ে টানাপোড়েন, পশ্চিমা দেশগুলো, বাংলাদেশের বহু সুশীল সমাজ, অনেকেই আমরা যখন বারবার বলছিলাম যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, এবং বিদেশিরাও কিন্তু শুধু নাম উল্লেখ করেনি, কিন্তু আকারে ইঙ্গিতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছে যে ভাই আপনারা একা একা নির্বাচন করেন না, সব দলকে নিয়ে নির্বাচন করেন। তখন সরকারের একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন জন যে কথাটা বলতো সেটা হচ্ছে, নির্বাচনে কোন দল আসলো না আসলো এটা দেখার দায়িত্ব সরকারের না, এটা নির্বাচন কমিশন বুঝবে, তাদের ইচ্ছা, তারা ইচ্ছা হলে নির্বাচনে অংশ নেবে, ইচ্ছা না হলে নির্বাচনে অংশ নেবে না। নির্বাচনকে তো সরকার প্রভাবিত করে না, আর নির্বাচন করার দায়িত্ব সরকারের না, এটা হচ্ছে নির্বাচন কমিশনের। শুনছেন না এরকম ডায়লগ অসংখ্যবার? দুঃখজনক কি জানেন, আজকে তেমন একটা ডায়লগ তার মুখ থেকেই উচ্চারিত হলো, যিনি আসলে, আমি এতক্ষণ যে কথা বলছিলাম যে পশ্চিমারা সহ সুশীল সমাজ সবাই বলছিল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, তার পক্ষে তিনিও সোচ্চার ছিলেন, তিনিও টকশোতে অসংখ্যবার বলেছেন আকারে ইঙ্গিতে। কিন্তু আজকে সেই মানুষটি বলছেন নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। এই বক্তব্যটা এখন ভিন্ন প্রেক্ষিতে, ভিন্ন পরিস্থিতিতে উচ্চারণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, আর এখন তিনি হচ্ছেন একজন সরকারের উপদেষ্টা। তিনি বলছেন নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ নেবে আর কোন দল নেবে না তার সরকারের দেখার বিষয় নয়, অথচ আগে ছিল বিষয়, এখন বিষয় নয়। কারণ বাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি বলেন, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, সেটাই বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই বাংলাদেশে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থার সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। নির্বাচনে কোনো দল এলো না এলো সেটা সরকারের বিষয় নয়, সেটা দেখবে নির্বাচন কমিশন। তিনি বলেন আমরা বদ্ধপরিকর একটা ভালো নির্বাচন দিয়েই দায়িত্ব হস্তান্তর করব। নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে সরকার সেই অনুযায়ী সহযোগিতা করবে। হ্যাঁ, এটা ঠিক যে এখন একটা ভিন্ন বাস্তবতা। আগে তো সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশই ছিল না। কোনো দলীয় প্রশাসন, পুলিশের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা সবাই জানা। সেই কারণে সেই নির্বাচনে অংশ নেবে না বলে গুরুত্বটা ছিল। এখন এক অর্থে ঠিক ব্রিগেডিয়ার এম সাখাওয়াত বলছেন যে এখন তো আর সেই পরিবেশটা থাকবে না, যে নির্বাচনটা হবে সেটা একদম ফ্রি ফেয়ার, যেটা সিইসি বারবার উচ্চারণ করছেন এবং সেটাকে মিন করছেন তিনি কিন্তু কাউকে তোয়াক্কা করছেন না। দেখছেন আস্তে আস্তে কিন্তু তিনি বাঘ হয়ে আসতেছেন। নির্বাচন যত সামনে কাছে আসবে তত বেশি কিন্তু সবকিছু কেন্দ্রীভূত হবে সিইসির অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে। সেই অর্থে আমি এগ্রি করি, যেহেতু ফ্রি ফেয়ার ইলেকশন হবে তখন আর কারো হাতে পায়ে ধরার দরকার নেই, যার ইচ্ছা হয় সে আসবে, না হয় আসবে না, পুরোটাই নির্বাচন কমিশনের এখতিয়ার। এটা এখনকার পরিস্থিতিতে মানানসই, কিন্তু সামগ্রিকভাবে যদি বক্তব্যটা আবার দেখা হয় তাহলে মনে হবে এই কথাগুলো এতবার শুনেছি সেই শেখ হাসিনা এবং তার মন্ত্রী দলের নেতাদের কাছ থেকে। মনে হয় যে এখন শুনলে মনে হয় যেন ওই বিএনপি আসলে আসবে, জামাত আসলে আসবে, না আসলে না আসবে, এরকম একটা ব্যাপার। আসলে ব্যাপারটা তা নয়, মানে এখন এমন একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় মানে কারো না এসে পারবে না। হ্যাঁ, তবে আওয়ামী লীগের কথা ভিন্ন, আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসতে পারে সেই জন্য সরকার এই দলের কার্যক্রম নিষিদ্ধ সহ যা যা করা দরকার সবই করেছে, সেটা নিয়ে হয়তো ভিন্ন আলোচনা হতে পারে। একটি কনসার্টেও রাজনীতি ঢুকে গেল। কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হলো, জয় বাংলা স্লোগান দেয়া হলো। কনসার্টে শেখ হাসিনা নিয়ে স্লোগান দেয়া হলো। তারপরে কনসার্টে ব্যাপক সাংঘর্ষিক অবস্থা, সেই সাংঘর্ষিক অবস্থা গোলাগুলির পর্যায়ে চলে গেল। একের পর এক এলোপাতাড়ি গুলি করা হলো এবং একজন আহত হয়ে, মুমূর্ষু হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটল। হঠাৎ করে কনসার্টে জয় বাংলা, হঠাৎ করে কনসার্টে শেখ হাসিনা এবং আর্ট সেলের মতো বড় ব্যান্ড দলের কনসার্টে এই ধরনের ঘটনা কেন ঘটল চট্টগ্রামে? একটু বোঝার চেষ্টা করব কি ঘটেছিল সেখানে, কি খবর শেষ পর্যন্ত সেখান থেকে আসলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
বলছিলাম একটি কনসার্ট এবং কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনি, জয় বাংলা স্লোগান, ব্যাপারটা মানে আজব হওয়া, মানে আশ্চর্য হওয়ার মতো আজব ব্যাপার বলেই ধারণা করা যেতে পারে। এবং সেই কনসার্টে মুহুর্মুহু শেখ হাসিনা শেখ হাসিনা বলে স্লোগান দেওয়া হলো। তার মানে কি কনসার্টে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন কনসার্ট দেখতে গিয়েছিল, আর কনসার্ট দেখতে যে তাদের এই স্লোগান জয় বাংলা শেখ হাসিনা এগুলো দেওয়ার উদ্দেশ্য কি? তারা কি সেখানে একটা অন্য কিছু জানান দিতে চাইলো? সেই জানান দেওয়ার পেছনে কারণ কি ব্যান্ড দল আর্টসেল তাদের উদ্দেশ্যে, যে আর্টসেলকে নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, যে আর্টসেল সম্প্রতি একটা বিশেষ দিনে একটা কনসার্ট বাতিল করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের আয়োজিত কনসার্ট বাতিল করেছে। তারপর থেকে তাদেরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আসলে কি ঘটেছে? গণমাধ্যম যেটা বলছে, ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলছে চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি, এবং গোলাগুলির ব্যাপক গোলাগুলি এবং সিনেমা স্টাইলে গোলাগুলির ঘটনা আমরা দেখেছি। একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলছে একটু জেনে নিই, তারপরে দুটো ভিডিওর আংশিক আপনাদেরকে দেখাবো। বলা হচ্ছে চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তার নাম শরীফ। 23 বছর বয়সকে এই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গত রাতে নগরীর জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটেছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন, তার মানে অনেকেই গুলি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছে, সন্ত্রাসীরাও গুলি চালিয়েছে। সেটা নিশ্চিত হওয়া যায়নি কার গুলিতে আহত হয়েছেন। এই ঘটনার পর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। একটি ভিডিও না, একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রথমে একটা ভিডিও দেখুন, সেখানে মুহুর্মুহু শেখ হাসিনা স্লোগান দেয়া হচ্ছে। আরেকটি ভিডিও দেখুন, যে একেবারে সিনেমা স্টাইলে গুলি করতে করতে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং সেই ঘটনাটা মানে আপনি হলিউড মুভিকে হার মানাবে সেই দৃশ্যটা। যদি ক্যামেরার কারুকাজটা অনেক ভালো হতো তাহলে সেটা হলিউড মুভির একটা দৃশ্য হতে পারত। দেখুন সেটি। এই যে ঘটনাগুলো ঘটলো, এই গোলাগুলির মাধ্যমে একজন আহত হয়েছে। হয়তো এই যে ওপেন ফায়ারে অনেকে যে আহত হয়নি সেটা একটা সৌভাগ্যের ব্যাপার। সেখানে বলা হচ্ছে যে ভিডিওতে এক পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে, সেই দৃশ্য যেমন দেখা গেছে এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে, অন্য পক্ষও গুলি ছুড়েছে। জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই কনসার্টের আয়োজন করেছিল, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের মানে প্রমোশনের একটা কনসার্ট। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল তাদের। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। সন্ধ্যায় শুরু হওয়া এই কনসার্টে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায়। জানা গেছে কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে জয় বাংলা শেখ হাসিনা স্লোগান দেয়। স্লোগান দেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করে। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ এলোপাথাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্রদলেরও দুজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ একজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম তিনি বলেছেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ, পরে এটা নিয়ে ভেতরে গণ্ডগোল হয়। নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর জামান জানিয়েছেন, এটা নিয়ে কি নিয়ে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন। ব্যাপারটা বেশ মজার। একটা কনসার্ট হচ্ছে, সেখানে আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন গিয়ে মুহুর্মুহুর জয় বাংলা শেখ হাসিনা স্লোগান দিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা, তারপরে পুলিশের গোলাগুলি। এই ব্যাপারটা মানে কেন ঘটলো সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা কোনো ইঙ্গিত দেয় কিনা। এই ব্যাপারটা যদি একটা স্পেসিফিক একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা যায় কিংবা একটা বিচ্ছিন্ন ঘটনাই থাকে, সেটা একটা ভিন্ন কথা। আর যদি এই ব্যাপারটা একটা উদাহরণ হয়, এই ব্যাপারটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে কীরকম পরিস্থিতি তৈরি হবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। তাহলে কি মানে আওয়ামী লীগ এখন এইভাবে পরিকল্পনা সাজাচ্ছে যে কনসার্ট, বিভিন্ন সভা সমাবেশ, এই ব্যাপারগুলোতে তাদের অবস্থান জানান দেয়া এবং অবস্থান জানান দিয়ে তারা রাজনৈতিকভাবে আবার
সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, সেই সাথে রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে আলোচনা করলো, প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।